ওয়েলকাম ইন মাই ভিডিও এগেন। আমরা অলরেডি অর্গানাইজেশনাল বিহেভিয়ার অর্থাৎ পেপার 1 এর 3টে চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা স্টার্ট করছি 4th চ্যাপ্টার, হুইচ ইজ গ্রুপ ডিসকাশন। দেখো, আমরা 3rd চ্যাপ্টারে কিন্তু গ্রুপ বিহেভিয়ার পড়ে নিয়েছি, তাই গ্রুপ ডিসিশন পড়তে এবার আমাদের আরো সহজ হবে। ঠিক আছে, চলো স্টার্ট করি। নেচার অফ গ্রুপ ডিসিশন। দেখো, ভালো করে বোঝো গ্রুপ ডিসিশনে হয়টা কি। গ্রুপ ডিসিশন আজকাল যে কোনো প্রবলেম খুব ডিফিকাল্ট হয়ে পড়ছে, ঠিক আছে? তো ডিফিকাল্ট প্রবলেম সলভ করতে একজন ব্যক্তি যতটা না ভালো পারবে, অনেকজন ব্যক্তি মিলে সেই প্রবলেমটা তাড়াতাড়ি আর সহজে সলভ করা হবে। এবার কেন সলভ করা হবে সহজে? কারণ অনেকজন ব্যক্তি যখন থাকবে, তখন যে যার মতো ধারণা দেবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে খতিয়ে দেখা হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে তার খারাপ ভালো দিকগুলো বের হয়ে আসবে, তখন ডিসিশন নেওয়া আরো সহজ হয়ে উঠবে। এছাড়াও আর কি, যখন সবাই মিলে ডিসিশন নেবে একটা ডিসিশন, একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, তখন যদি ডিসিশনটার ফলে কোনো ক্ষতি বা কিছু হয়, তখন একজন ব্যক্তি কিন্তু সাফার করবে না, তাকে কিন্তু জেলে ভর্তি করা হবে না, জেলবন্দি করা হবে না, কেননা সবাই মিলে ডিসিশনটা নিয়েছে। সুতরাং দায় তখন থাকবে সবার, সবার দায় থাকবে, সব কেউ কাউকে ব্লেম করতে পারবে না, কারণ গ্রুপ ডিসিশন হাজার হোক সবাই মিলে ডিসিশন নেওয়া হয়েছে। তো এই জিনিসটার জন্য কিন্তু গ্রুপ ডিসিশন জিনিসটা আর কি পপুলার। ওকে, যেমন এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছে একজন ডক্টর যখন আহ, সমস্ত কিছু দেখে রিপোর্টস, এবার রিপোর্টসটা আসে কোথা থেকে? ল্যাব থেকে। ল্যাব থেকে রিপোর্টসটা আসলে রিপোর্টসে যদি ভুল থাকে, তখন ডক্টর তো আর দায় নেবে না। তাহলে কি হচ্ছে, ডিসিশনটা ভাগ হয়ে যাচ্ছে, তো মানে জিনিসপত্র সব দায়টা ভাগ হয়ে যাচ্ছে, কেউ কাউকে ব্লেম করতে পারবে না, এরকম একটা ব্যাপার চলে আসছে। যাকে ব্লেম করার তাকেই করা হবে। তো গ্রুপ ডিসিশনে এই জন্য অনেক সেফ, অনেক বেটার। ঠিক আছে, চলো নেক্সট পেজে চলে যাই। এবার দেখো, ডিসিশন মেকিং মানেটা কি? চুজিং দ্য বেস্ট অপশন। ডিসিশন নেওয়া মানে কি? বেস্ট অপশনটা চুজ করা, রাইট? বেস্ট ডিসিশন নেওয়া। তাহলে বেস্ট অল্টারনেটিভস গুলোর মধ্যে থেকে বেস্ট অপশনটা চুজ করা। গ্রুপ ডিসিশনে কি হচ্ছে, প্রত্যেকটা মানুষ নিজেদের মতামত যখন পেশ করছে, তখন নিজেদের বেস্টটা দিচ্ছে, তখনও তারা ভেবে চিনতে নিজেদের বক্তব্য দিচ্ছে। এরপর সেই সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট অল্টারনেটিভ আইডিয়ার মধ্যে থেকে বেস্ট সলিউশনটা খোঁজা হচ্ছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া কি হয়, গ্রুপ ডিসিশনে দুটো জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়, কোয়ালিটি আর অ্যাকসেপ্টেবিলিটি। অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতা। অর্থাৎ একটা ধরো গ্রুপ ডিসিশনে একটা গ্রুপে 10 জন আছে, এবার একটা গ্রুপে ধরো 15 জন আছে, এবার 10 জন ব্যক্তি যদি একটা জিনিসকে ভোট করে, একটা ডিসিশনকে, তাহলে সেই ডিসিশনটাই গ্রহণযোগ্য হয়, সেটাই নেওয়া হয়, তাহলে সেই কোয়ালিটিটা বেস্ট হয়। এছাড়া যদি একজন ব্যক্তি ডিসিশন নিত, গ্রুপ ডিসিশন না হয়ে, তাহলে সেই ব্যক্তিটা প্রথমত তো তাকে পরে ব্লেম করা হতো যদি ডিসিশনটা ঠিকঠাক না হতো। দ্বিতীয়ত, গ্রুপ ডিসকাশনের ফলে এটা প্রথমেই 10 জনের কাছে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, 10 জন অলরেডি এটাকে একসেপ্ট করে নিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে অনেক ব্যক্তি একটা এই জিনিসটাকে একসেপ্ট করে নেবে। কিন্তু আম, একটা ইন্ডিভিজুয়াল ডিসিশনের ক্ষেত্রে কি হয়, একজন ব্যক্তি একসেপ্ট করছে, তখন তো আর ব্যাপারটা ইয়ে হয় না। তাহলে এটাই হচ্ছে গ্রুপ ডিসকাশনের মূল মূল বক্তব্য। এবারে আমরা বিশদে আরো জানবো। এবার ব্যাপার হচ্ছে, গ্রুপ ডিসিশন নেওয়া হবে না ইন্ডিভিজুয়াল ডিসিশন নেওয়া হবে, সেই জিনিসটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু কোয়েশ্চেন অ্যারাইজ হয়। যে প্রথমত যেই ব্যক্তিটা ডিসিশন দেবে, তার কি যথেষ্ট জ্ঞান, যথেষ্ট নলেজ, এক্সপার্ট সে, সে তার কি যথেষ্ট নলেজ আছে, সেইটা জিনিসটা প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, তার কাছে কি সঠিক তথ্য আছে, সে যা ডিসিশন নেবে, আহ, যে তথ্যের উপর বেস করে ডিসিশন নেবে, সেই তথ্যগুলো কি সঠিক। নেক্সট হবে, নেক্সট কোয়েশ্চেন অ্যারাইজ হতেই পারে যে যে ইনফরমেশন গুলো তার কাছে আছে, সেগুলো কি বেটার বেটার ইনফরমেশন আর বেটার স্কিল। নেক্সট হতে পারে
মানে অন্যদের কাছেও কি বেটার ইনফরমেশন বা বেটার স্কিলস আছে? যেমন ধরো একটা ডিসিশন যদি নেওয়া হয় অ্যাকাউন্টস এর ক্ষেত্রে, এবার যে অ্যাকাউন্টেন্ট সেই না সঠিক ডিসিশন দিতে পারবে, বাকি যারা সেলসম্যান বাগেরা বাগেরা সে থোড়ি ডিসিশন ভালো দিতে পারবে। সুতরাং যেই জিনিস নিয়ে ডিসিশন নেওয়া হবে, যেই বিষয়টা নিয়ে, সেই বিষয়টা নিয়ে কি যদি দল গঠন করা হয়, যদি গ্রুপ ডিসিশন করা হয় ধরা হয়, তাহলে কি সেই গ্রুপের মধ্যে যারা থাকবে সবার ওই বিষয়ে জ্ঞান আছে তো, সবার ওই বিষয়ে ইনফরমেশন স্কিলস আছে তো, তবেই তো গ্রুপ ডিসকাশন হবে, নাহলে তো ইন্ডিভিজুয়াল ডিসিশনটাই সঠিক, তাই না? এছাড়া যেই প্রবলেমটা নিয়ে ডিসিশন নেওয়া হবে, সেই প্রবলেমটা কি ক্লিয়ার সবার কাছে? সব প্রবলেমটা কি সেটা ক্লিয়ার, সেটা কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে। আর যে ডিসিশনটা নেওয়া হবে সেটা কি সবাই গ্রহণ করবে না? যদি একজন ডিসিশন নেয়, যদি ইন্ডিভিজুয়াল পার্সন ডিসিশন নেয়, তাহলে সবাই সেটাকে অস্বীকার করে নেবে না তো, সবাই গ্রহণ করবে তো, এই কোয়েশ্চেনটাও অ্যারাইজ হয়। এছাড়া গ্রুপ ডিসকাশন কি সত্যি খুব ইম্পর্টেন্ট, গ্রুপ অ্যাকসেপ্টেন্সটা, এই কোয়েশ্চেন গুলো অ্যারাইজ হয়। নেক্সট পেজে দেখি। এবার আগের যে কোয়েশ্চেন গুলো দেখলাম তার উপর ভিত্তি করেই একটা অর্গানাইজেশন ডিসিশন নেবে যে গ্রুপ ডিসিশন নেওয়া হবে নাকি সিঙ্গেল ডিসিশন নেওয়া হবে, ইন্ডিভিজুয়াল। তাহলে এর উপর ভিত্তি করে, ওই কোয়েশ্চেন গুলোর উপর ভিত্তি করে দুজন বিজ্ঞানী ব্রুম আর এয়ারটন সাজেস্ট করে কিছু ডিসিশন মেকিং এর স্টাইলস, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলস। কেমন এটা জেনে নি চলো। ফার্স্ট হচ্ছে এআই। এআই ওই এআই নয়, এআই এখানে বলা হচ্ছে, এখানে এই ক্ষেত্রে কি হয়, একটাই পার্সন সে ডিসিশন নেয়, একা একা ডিসিশন নেয়, সমস্ত কিছু একা করে, একা ডিসিশন নেয়। নেক্সট হতে পারে এআইআই, অর্থাৎ একটা পার্সন ডিসিশন নেয় কিন্তু অন্যদের থেকে তথ্য কালেক্ট করে, দেন ডিসিশন নেয়। নেক্সট হতে পারে সিআই। এই স্টাইলটায় কি হয়, এই স্টাইলটায় একটা পার্সন ডিসিশন নেয় অন্যদের থেকে ইনফরমেশন কালেক্ট করে, অন্যদের সাথে ডিসকাশন করে, দেন ফাইনাল ডিসিশনটা সে নিজেই নেয়, একজন পার্সন, ঠিক আছে? আর হয় সিআইআই, এখানে গ্রুপ মিটিং হয় কিন্তু ফাইনাল ডিসিশন সেই একজনই নেয়। গ্রুপ মিটিং হয় অবশ্য, ঠিক আছে, সিআইআই তে। আর জিআইআই হচ্ছে একদম লাস্ট, যেখানে সবাই মিলে মিটিং এ অংশগ্রহণ করে, সবাই মিলে ডিসিশন নেয় একসাথে। আর এখানে বলা হয়েছে যে এই গ্রুপ ডিসকাশন কিন্তু কোয়ালিটি বাড়িয়ে তোলে, ঠিক আছে, ডিসিশনের কোয়ালিটিটা, মানে যে ডিসিশনটা নেওয়া হবে সেটার কোয়ালিটি বাড়িয়ে তোলে। প্রথমত কোয়ালিটিটা খুব ভালো হবে, যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা একদম সঠিক হওয়ার চান্স অনেক বেশি থাকবে। আর সেটা অন্য টিম মেম্বারদের মধ্যে অ্যাকসেপ্টেন্স অনেক বেশি হবে, অর্থাৎ গ্রুপ ডিসিশন যেহেতু অনেকজন মিলে যেহেতু ডিসাইড করেছে, তাই গ্রুপের বাকি যারা টিম মেম্বার মিটিং এ ছিল না, তারা সবাই কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে বিষয়টা ইজিলি, ঠিক আছে? চলো নেক্সট পেজে চলে যাই। এবার এবার আমরা দেখে নেব গ্রুপ ডিসিশনের কিছু অ্যাডভান্টেজেস। গ্রুপ ডিসিশনের সুবিধাটা কোথায়? দেখো, প্রথমত হচ্ছে মোর ইনফরমেশন। যখন গ্রুপ ডিসিশন নেওয়া হয় তখন তাতে ওই দলটার মধ্যে অনেকজন থাকে, প্রত্যেকজনের কিছু না কিছু নলেজ থাকে, তারা নিজেদের নলেজ শেয়ার করে, তখন জ্ঞান আদান প্রদান হয়, সবাই আরো জ্ঞান লাভ করে, যারা যেটা জানে না সেটাও জেনে যায়। এর ফলে কি হয়, একটা পার্সন তো সবকিছু জানতে পারে না, ফলে গ্রুপ ডিসিশনের এই সুবিধাটা কিন্তু পাওয়া যায়। তাহলে কি হচ্ছে, গ্রুপ ডিসিশনে এই যে অনেক ইনফরমেশন পাওয়া যাচ্ছে, বেটার ডিসিশন নেওয়া যাচ্ছে তার ফলে, তাই না? নেক্সট কি হচ্ছে, ডিফারেন্ট ওপিনিয়ন্স। এই যে এক একজন এক এক রকম ওপিনিয়ন্স দিচ্ছে যে এটা করলে ভালো হয়, এটা করলে ভালো হয়, তাহলে প্রবলেমটার প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে একটা অপশন, একটা আইডিয়া পাওয়া যাচ্ছে, রাইট? ফলে এটাও একটা সুবিধা হচ্ছে। আর অনেকগুলো অপশন থাকলে কি হয়, বেস্ট অপশনটা বেছে নেওয়া যায়, বেস্ট একটাই অপশন অনেকগুলো অপশনের মধ্যে বেছে নেওয়ার সুবিধা হয়। নেক্সট কি হয়, বেটার অ্যাকসেপ্টেন্স। এবারে দেখো, একটা প্রজেক্টে ডিসিশন নেওয়া হবে যে প্রজেক্টটা কোথায় করা হবে, এবার সবাইকে যদি ইনভলভ করা হয়, একটা গ্রুপ ডিসিশন যদি নেওয়া হয়, তাহলে যারা যারা ইনভলভ হবে তারা ভাববে আমাদেরকে ইনভলভ করা হয়েছে, তারা নিজেদেরকে ভ্যালুয়েবল ফিল করবে, তারা খুব ইনভলভ ফিল করবে, ভ্যালুয়েবল ফিল করবে নিজেকে, যে আমাদেরকে ডিসিশন নেওয়ার জন্য ইনভলভ করা হয়েছে। ফলে কি হবে, তারা পরে আরো সাপোর্ট করবে, ওই ডিসিশনটাকে তারা মেনে নেবে, যেই ডিসিশনটা নেওয়া হবে সেটার
সেটার উপর তারা আরো ভালোভাবে কাজ করবে, একটা টিম ওয়ার্ক, একটা কমিটমেন্ট, একটা রেসপন্সিবিলিটি তৈরি হবে তাদের মধ্যে, তাহলে এটা বেটার অ্যাকসেপ্টেন্স হচ্ছে একটা গ্রুপ ডিসিশনের ফলে। আর কি হচ্ছে, সোশ্যাল লেগিটিমেসি, এর ফলে কি হচ্ছে, দেখো আমাদের দেশ গণতান্ত্রিক যেহেতু, তো গ্রুপ ডিসিশনটাকে বেশি ফলো করে। যদি রামমোহন রায় বিধবা বিবাহ প্রচলন না করতো তাহলে কিন্তু সবাই সেই ধরেই থাকতো বিধবাদের বিবাহ হবে না, কেমন একটা ব্যাপার, ঠিক আছে, অনেক রকম আরো অন্ধবিশ্বাস, অনেক কিছুই, তো সেইগুলো থেকেই যেত। যখন একটা জিনিস বদলায় কখন, যখন সেই জিনিসটায় অনেকজন বেশি অনেকজন মিলে সেটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করে। যখন একজন মিলে চেষ্টা করে তখন কিন্তু সেটা সহজে পাল্টানো সম্ভব হয় না। যখন তাতে অনেকজন মিলে যুক্ত হয় তখন সহজে সবাই সেটাকে একসেপ্ট করে নেয় যে অনেকজন মিলে বলছে যখন, তাহলে এটাই ঠিক। এরম একটা সোশ্যাল লেগিটিমেসি কাজ করে। তাহলে গ্রুপ ডিসকাশনেও সেটাই হয়, যখন অনেকজন মিলে ডিসিশন হয় তখন বাকিদের চোখে সেটাকে খুব ঠিক ঠিক মনে হয়, মানে সঠিক ডিসিশন মনে হয়। তো এইটাও একটা অ্যাডভান্টেজ গ্রুপ ডিসিশনের, রাইট। নেক্সট আমরা দেখে নেবো ডিসঅ্যাডভান্টেজেস। দেখো সমস্ত জিনিসের কিন্তু সুবিধা অসুবিধা দুটোই থাকে, গ্রুপ ডিসিশনেরও তাই। যেমন সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে, সেগুলোই এবার আমরা এক এক করে দেখে নেবো। টাইম কনজিউমিং, দেখো একটা গ্রুপে সবাইকে একত্রিত করতে হয়, সবার টাইম অনুযায়ী একটা টাইম সেট করতে হয়, তারপরে লম্বা মিটিং চলে, তারপরে ডিসিশন অনেক সময় নেওয়া যায় না, এরকম একটা স্লো প্রসেস হয়, অনেকক্ষণ টাইম লাগে। এতে কি হয়, সবাইকে চা জল দাও, এই ওই খরচাপাতিও বেড়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ ডিসিশনের। নেক্সট আর কি হতে পারে, প্রেসার টু এগ্রি। প্রেসার টু এগ্রি অর্থাৎ গ্রুপ থিঙ্ক। গ্রুপ থিঙ্ক আমরা আগেই জেনেছি, আগের চ্যাপ্টারেও পড়েছি, যে যখন নজন ব্যক্তি ওটাকে ঠিক বলে তখন ওই বাকি একজনও বলে যে ওটাই ঠিক। তো এরকম একটা ব্যাপার হয়। আর প্রভাবশালী ব্যক্তিরা কি হয়, যারা উইক, মানে সেইখানে সেই স্থানে যারা তুলনামূলকভাবে উইক তাদেরকে একদম দমিয়ে রাখে। নিজেরা যা ডিসিশন দেয় তারাও সেই ডিসিশন দিতে বাধ্য হয় কোনো না কোনো কারণে, ঠিক আছে, ঝামেলা এড়ানোর জন্য, বেকার ঝামেলা লাগবে, এই হবে ওই হবে। তো এরকম একটা প্রেশার ক্রিয়েট হয় তাদের মধ্যে, ফলে গ্রুপ থিঙ্ক হয়ে যায় বিষয়টা, ঠিক আছে, যে যেটা স্ট্রঙ্গার ব্যক্তি যেটা বলবে সেটাই হয়ে যায়, ফাইনালি কি লাভ হলো, হলো না। তো এটা একটা অসুবিধা। নেক্সট আরো হতে পারে রেসপন্সিবিলিটি, কেউ দায় এড়াতে চায় সবাই, কেউ দায় নিতে চায় না। একটা ডিসিশন যেটা গ্রুপ ডিসিশন নেওয়া হবে, ওই ডিসিশনটা যদি পরে ভুল সাব্যস্ত হয় তখন এ ওকে ব্লেম করবে, ওকে ব্লেম করবে, কেউ নিজের ঘরে ব্লেম নেবে না। আম, তখন কি হয়, সবাই দায়ে এড়োয়, আর এটাকে গ্রুপ শিফট বলা হয়, ঠিক আছে। সবাই কেয়ারলেস হতে চায় এই সময়, সবাই বলে না আমি তো এই ডিসিশনটা নিতে চাইনি, ও নিতে চেয়েছিল। এবারে গ্রুপ ডিসিশন, কে কাকে দোষ দেবে, ব্যাপারটা পুরো ঘ্যাপলা হয়ে যায়। তো ফলে কি হয়, এটা একটা অসুবিধায় পড়তে হয় গ্রুপ ডিসিশন নিলে। এবারে কনক্লুশনে আসা যাক যে কি হয় আলটিমেটলি, কোনটা গ্রুপ ডিসিশন ভালো না খারাপ, সুবিধাটা না অসুবিধাটা বেশি। দেখো এর মধ্যে গ্রুপ সুবিধা অসুবিধা দুটোই আছে। এবার এটাকে অ্যাপ্লাই করার আগে ভেবে নিতে হবে ভালো করে যে এটা অ্যাপ্লাই করলে, অর্থাৎ গ্রুপ ডিসিশনটা অ্যাপ্লাই করলে তার থেকে যেটা বেনিফিটটা পাওয়া যাবে সেটা এক্সট্রা টাইম, তারপরে টাইম কনজিউমিং, এই যে ডিসঅ্যাডভান্টেজ গুলো সেটার তুলনায় কি বেশি হবে, বেনিফিটটা কি বেশি হবে নাকি লসটা বেশি হবে। তো কোনটা বেশি হবে, বেনিফিটটা যদি লসের তুলনায় বেশি হয় দেন ঠিক আছে, আদারওয়াইজ ইগনোর ইট। তো এই ব্যাপারটাই কনক্লুশনে এসে দাঁড়ায় শেষ অবধি। চলো নেক্সট আমরা কয়েকটা, চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক, দেখি কি আছে। এবার মানুষ যখন গ্রুপে ডিসিশন নেয় তখন সবার সাথে সবার মেলে না, এক একজনের অপিনিয়ন এক এক রকম হয়, তাই জন্য কিছু সমস্যা দেখা দেয়। তাই সেটা সলভ করার জন্য তিনটে টেকনিক আছে, গ্রুপ ডিসিশন মেকিং এর থ্রি টেকনিক্স। ওকে, এবার আমরা সেই টেকনিক্স গুলো সম্পর্কে জানবো। চলো নেক্সট পেজ। প্রথম
টেকনিক বলা যেতে পারে ব্রেনস্টর্মিংটা কি, এটা আমরা আগেও কিন্তু জেনেছি। আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখোনি তাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে বা নাও হতে পারে, যাই হোক তারা পুরো ভিডিওগুলো দেখলে এই ব্রেনস্টর্মিংটা তাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। ব্রেনস্টর্মিং এ বলা হয় এখানে 6 থেকে 12 জন ব্যক্তি একসাথে বসে, ঠিক আছে, এরপরে এরা নিজেদের নিজেদের আইডিয়া শেয়ার করে। আইডিয়াটা কিন্তু অদ্ভুত হলেও চলবে, কিন্তু শেয়ার করতে হবে, নিজেদের ভেতরে যা আইডিয়া আছে সেটা শেয়ার করতে হবে, ঠিক আছে। এর কেউ কাউকে কিন্তু অপমান করতে পারবে না, যাই আইডিয়া ভুলভাল আইডিয়া দেওয়া হোক না কেন, কিন্তু কেউ কাউকে ক্রিটিসাইজ করতে পারবে না, সবার আইডিয়া গ্রহণযোগ্য, মানে আইডিয়াটা নেওয়া হবে, আইডিয়াটা শোনা হবে। দেন কি হয়, এখানে গুরুত্ব দেওয়া হয় কোনটাকে, অনেকগুলো আইডিয়া, অনেক আইডিয়া আসে থাকে, আইডিয়াটা ভালো হতে হবে এটাকে প্রথমে গুরুত্ব দেওয়া হয় না, প্রথমে গুরুত্ব দেওয়া হয় যে অনেক আইডিয়া আসুক, সবার থেকে আইডিয়া পাওয়া যাক, সবার থেকে কার কি মতামত জানা যাক আগে, তারপরে যেগুলো বেস্ট বেস্ট আইডিয়া সেগুলোকে শর্ট লিস্ট করে নেওয়া হয়, ঠিক আছে, সেগুলোকে সিলেক্ট করে নেওয়া হয়। এইটা হচ্ছে ব্রেনস্টর্মিং পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয়, এই পদ্ধতিতে ক্রিয়েটিভিটি ইমপ্রুভস হয়, ঠিক আছে, গ্রুপ প্রেশার কমে আর ক্রিয়েটিভিটি ইমপ্রুভস হয়, এটাই হলো ব্রেনস্টর্মিং এর মেইন টপিকস, ঠিক আছে, মানে মেন মুদ্রা এখানে এরকমই বলা হয়েছে। নেক্সট পেজে চলে যাবো দ্বিতীয় টপিকে। এবারে আসছে ডেলফি টেকনিক। এই টেকনিকটা কি, এই টেকনিকে কোনো মেম্বার্স মুখোমুখি থাকে না, এক একজন এক একটা জায়গায় থাকে, কেউ নিজের কেবিনে, কেউ কোথাও, কেউ কোথাও, এইভাবে থাকে, ঠিক আছে, যে যার অন্য অন্য জায়গায় থাকে, অন্য অন্য জায়গা থেকে যে যার মতো আইডিয়া শেয়ার করে, একা একা চিন্তা ভাবনা করে, একা একা নিজের মতো আইডিয়া শেয়ার করে, কেউ কারুর ভাবনাকে আর কি ইনফ্লুয়েন্স করে না, কেউ কারুর ওপর জবাব দিই বা যাই হোক কিছু করতে পারে না, যার যার ভিন্ন ভিন্ন আইডিয়া নিরপেক্ষভাবে প্রকাশ পায়, ঠিক আছে। এরপর এটা কি হয়, এটা অনেক টাইম টেকিং টেকনিক, অনেক সময় লাগে অনেক এতে, কিন্তু ওপিনিয়নটা যেগুলো পাওয়া যায় সেগুলো অনেস্ট ওপিনিয়ন, যার থেকে যার যেহেতু সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে ওপিনিয়ন দেয়, তাই সবগুলো কিন্তু অনেস্ট ওপিনিয়ন হয়। এবারে দেখবো নমিনাল গ্রুপ টেকনিকটা কি। দেখো, নমিনাল গ্রুপ টেকনিকে কি হয়, একই জায়গায় সবাই মিলে বসে, কিন্তু কেউ কারুর সাথে আইডিয়া শেয়ার করে না, একটা কাগজের মধ্যে যে যার যার নিজের নিজের কাগজের মধ্যে নিজের নিজের আইডিয়া লিখে দেয়, কোনো ডিসকাশন এতে অ্যালাউ থাকে না। এরপর কি হয়, সব যার যার আইডিয়া গুলো সব কালেক্ট করা হয়, ঠিক আছে, কাগজগুলো সব কালেক্ট করা হয় সিক্রেটলি, তারপরে সেগুলোকে কি করা হয়, শর্টলিস্ট করা হয়, সব গোপন ভাবে, ঠিক আছে, যার যার আইডিয়া তার তার গোপন থাকে, কেউ কারোর সাথে ডিসকাশন করে না, কিন্তু সবাই একসাথে বসেই লেখে, বোঝা গেল সিচুয়েশনটা কিরকম। এবারে কি হয়, এখানে কোনো গ্রুপ প্রেশার থাকে না, কিন্তু গ্রুপ প্রেশার অ্যাভয়েড হয়, কারণ যার যেটা ইচ্ছা সে সেটা নিজের মতো লিখতে পারে, যার যা ওপিনিয়ন সে তার নিজের কাগজে সেটা লিখতে পারে লুকিয়ে লুকিয়ে, কেউ কারোর কাগজ দেখবে না, ঠিক আছে। এই টেকনিকটাকে নমিনাল টেকনিক বলা হয়, কেন, কারণ এখানে কোনো গ্রুপ ডিসকাশন হচ্ছে না, নামেই গ্রুপ টেকনিক, বাট এখানে কোনো রিয়েল গ্রুপ ডিসকাশন কি হচ্ছে, হচ্ছে না, তাই এটা নামের গ্রুপ, তাই না, তাই এটাকে নমিনাল গ্রুপ টেকনিক বলা হয়, নাম কা বাস্তা, নাম মাত্র গ্রুপ, আসলে কোনো গ্রুপ ডিসকাশন নেই এর মধ্যে, তাই এটাকে কি বলা হয়, নমিনাল গ্রুপ টেকনিক। তো এই ছিল কয়েকটা টেকনিক। যাই হোক, এই যে এই মেথড গুলো গ্রুপ ডিসিশনকে আরো অনেক সহজ করে তোলে। গ্রুপ ডিসকাশনের সাথে সম্পর্কিত আরেকটা টপিক আছে, ইলেকট্রনিক মিটিং অর ভিডিও কনফারেন্সিং। নাম শুনেই বুঝতে পারছো এটা কি করা হয়, এখানেও গ্রুপ ডিসকাশন হয়, কিন্তু সামনাসামনি বসে নয়, ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, কম্পিউটার কিংবা স্মার্টফোন থেকে মিটিং করা হয়, অনলাইন, যেটা আমরা অনলাইন এখন চারিদিকেই খুব পপুলার, ঠিক আছে, এইভাবে ভিডিও কনফারেন্সিং করে মিটিংটা করা হয়। আর এখানে আহ একই জায়গায় কাউকে বসতে হয় না, যে যার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে টেকনোলজির সাহায্যে। আর এটাও কিন্তু নমিনাল গ্রুপের মতোই, গ্রুপ ডিসকাশন কিন্তু এখানেও হচ্ছে না, অথচ মিটিং একসাথে বসে ঠিকই, কিন্তু যে যার নিজেদের মতো আইডিয়া দিতে পারবে।
আর একটা কি হচ্ছে, এই কনফারেন্সের মাধ্যমে, এটা গ্রুপ ডিসকাশন কিন্তু এক এক ক্ষেত্রে হতেও পারে যখন সবাইকে বলার সুযোগ দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এই কনফারেন্সিং, এই ভিডিও কনফারেন্সিং এর একটাই অসুবিধা আছে যে এখানে কেউ কারোর সাথে সামনাসামনি যেহেতু দেখা করে না, তাই আন্তরিকতা সেরকম থাকে না, সেরকম আন্তরিকতা তৈরি হয় না, এই একটা অসুবিধা, ব্যাস। যাই হোক, আরো কিছু অসুবিধা থাকতেই পারে, যেমন ইলেকট্রনিক যেহেতু কখনো কখনো নেট কানেকশন প্রবলেম, এটসেট্রা এটসেট্রা হয়। তো এগুলোই হচ্ছে ইলেকট্রনিক মিটিং আর ভিডিও কনফারেন্সিং, সিম্পল একটা টপিক, আমাদের খুবই পরিচিত। আশা করছি এটা আসলে তো লিখতেই পারবো আরামসে, তাই তো? চলো, আজকের জন্য চলো নেক্সট পেজে যাওয়া যাক। এবার আমরা করব কমিউনিকেশন কনসেপ্ট। কমিউনিকেশনের আবার কনসেপ্ট? কমিউনিকেশন মানে তো আমরা সবাই জানি, আহা, শুধু ইনফরমেশন শেয়ার করা নয়, শুধু কোনো তথ্য কাউকে দিয়ে দিলাম এটাই কমিউনিকেশন হলো না, কাউকে কোনো কথা বললাম এটাই কমিউনিকেশন নয়। আমার কথাটা, আমি যা বলেছি সেটার আক্ষরিক অর্থ সে বুঝেছে কিনা, সেটা রিয়েল মিনিং সে বুঝেছে কিনা। আমি কোনো কথা কাউকে বললাম, সে যদি আমার কথাটা না বোঝে, দেন আমি কমিউনিকেশনে এক্কেবারে কাঁচা। যদি আমি তাকে আমার কথা বোঝাতে পারি, তবেই আমার কমিউনিকেশন স্কিলসটা আছে, তবেই আমি আমার সিভিতে অ্যাড করব। কমিউনিকেশনের কনসেপ্টটাও ঠিক তাই। কেউ কাউকে নো বললো আর সে শুনলো গো, দেন এটা হলো না। সুতরাং কমিউনিকেশন মানে তুমি যা বলবে সেটা যে শুনবে বা যাকে বলবে সে যেন সেটা বোঝে, ঠিক আছে। গুড কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট, কেননা কমিউনিকেশন ভালো না হলে কোঅর্ডিনেশন, প্ল্যানিং, ডিসিশন মেকিং এগুলো কোনোটাই সম্ভব নয়, খুব ডিফিকাল্ট, ঠিক আছে। একটা ব্যক্তি যদি কমিউনিকেশন করে, মানে সেটা ভালোভাবে তার আক্ষরিক অর্থটা না বোঝে, তাহলে এটা একদমই মিনিংলেস হয়ে পড়ে কমিউনিকেশনটা। একটা ম্যানেজারেরও উচিত কমিউনিকেশন স্কিলসটা থাকা। অবভিয়াসলি কমিউনিকেশন স্কিলস না থাকলে কাউকে ম্যানেজার হিসেবে হায়ার করাই হবে না, বিকজ ম্যানেজারকে তার আন্ডারে যারা থাকবে তাদেরকে বোঝাতে হবে, তাদের সাথে কমিউনিকেট করতে হবে। পিটার ড্রাকারের মতে একটা ম্যানেজারের কমিউনিকেট করার স্কিলসটা থাকা খুব জরুরি, তা না হলে সে মোটিভেশনে, সে লিডারশিপে, সুপারভিশনে, এগুলো কোনো কিছুতেই হেল্প করতে পারবে না। সুতরাং এটাই হলো কমিউনিকেশনের কনসেপ্ট। জাম্প টু দ্য নেক্সট পেজ। কথাতেই সবকিছু, ঠিক আছে। কথায় তুমি খারাপ সিচুয়েশনকে ভালো, ভালো সিচুয়েশনকে খারাপ করে দিতে পারো। সুতরাং কমিউনিকেশন স্কিলসটা ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কমিউনিকেশনটা ডাইরেক্ট হতে হবে, কমিউনিকেশনটা ক্লিয়ার হতে হবে, আর কি হতে হবে, কমিউনিকেশনের চ্যানেলটা সবসময় খোলা থাকতে হবে, রাস্তা খোলা থাকতে হবে, মানে কমিউনিকেট করতে যাতে কোনো অসুবিধা না হয়। নেক্সট কি হতে হবে, ফিডব্যাক ভেরি ইম্পর্টেন্ট। আমি যা কাউকে কোনো কিছু বললাম, তার উপর ভিত্তি করে তার প্রতিক্রিয়াটাও জানতে হবে, তার থেকে ফিডব্যাকটাও নিতে হবে যে সে সেটা বুঝেছে কিনা, দেন আমি কমিউনিকেশন এক্সপার্ট হলাম। আর এটা ট্রাস্ট ওয়ার্থিও হতে হবে, ঠিক আছে। সুতরাং কমিউনিকেশন কিন্তু খুব এফেক্টিভ, কমিউনিকেশনই হচ্ছে একটা ভালো ম্যানেজমেন্টের চাবিকাঠি। নেক্সট, এবার যেমনটা আমরা নেগোসিয়েশনের ক্ষেত্রে পড়েছি নেগোসিয়েশন প্রসেস, কনফ্লিক্টের ক্ষেত্রে পড়েছি কনফ্লিক্ট প্রসেস, যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। এখন আমরা পড়বো কমিউনিকেশন প্রসেস। কমিউনিকেশন করারও একটা প্রসেস আছে। যেমন দেখো, কমিউনিকেশন কি, কমিউনিকেশন একটা প্রসেস যেখানে কিনা ইনফরমেশন শেয়ার করা হয়। সেন্ডার রিসিভারকে ইনফরমেশন শেয়ার করে, একজন সেন্ড করে, একজন রিসিভ করে, রাইট। আর ইনফরমেশনটা কি, একটা মেসেজ হতে পারে। আচ্ছা, এবার যা কিছু হতে পারে, কিন্তু কোনো পার্সেলও হতে পারে। এবার সেন্ডার, এখানে কারা কারা এই প্রসেসে নিযুক্ত থাকছে, এই প্রসেসে কি কি স্টেপ দেখে নি। প্রথম হচ্ছে সেন্ডার, সেন্ডারকে যে কমিউনিকেট করতে চাইছে। এবার আমি একটা গল্প বলি, গল্পে চলে যাই, ঠিক আছে। তুমি তুমি খুব চিন্তায় আছো, খুব পারেশান, নিজের কোম্পানিতে কাজ করে একটা টক্সিক কালচার, তোমাকে কেউ মানে বিরক্তিকর লাগছে তোমার ওই পরিবেশে থাকতে, ঠিক আছে। এবারে তুমি কি করলে, তুমি ডিসাইড করলে তুমি রিজাইন করবে কোম্পানি থেকে। কি করবে, রিজাইন করবে কোম্পানি থেকে। তাহলে তুমি কি করলে, একটা মেল লিখলে, একটা মেল লিখলে
কাকে লিখলে? এইচআর কে। এইচআর কেই তো মেলটা পাঠাতে হবে যে তুমি রিজাইন করছো, যেহেতু এইচআর তোমাকে হায়ার করেছিল। এবার তুমি লিখলে মেলটার মধ্যে আই কুইট। কি লিখলে? জাস্ট লিখলে আই কুইট। দেখো এবারে সেন্ডারের এখানে কি প্রসেস বলেছে, তোমার মাথায় একটা ভাবনা এলো, ঠিক আছে, একটা আইডিয়া এলো, একটা থট এলো যে তুমি রিজাইন করবে, তুমি চেঞ্জেস আনতে চাও কিছু, ঠিক আছে, দেন তুমি মেসেজটা লিখলে। এই যে প্রসেসটা, এই যে চিন্তা করে ওটাকে মেসেজে লেখা, এই প্রসেসটাকে বলা হচ্ছে এনকোডিং, ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে এনকোডিং। এই যে এটা যে কোনো ভাবে হতে পারে, তুমি এখানে লিখে করছো, তুমি মুখে বলেও করতে পারতে, তুমি যাও করে মানে একটা আড়ি আঙুল দেখিয়ে নিয়ে আড়ি করে দিয়েও চলে যেতে পারতে, বেসিক্যালি পারতে না, বাট এটা একটা হতে পারতো, ঠিক আছে, দা ওয়ে। এবার এই ওয়েটাই হচ্ছে তোমার এনকোডিং, ঠিক আছে। এই ওয়েটা কিন্তু ডিপেন্ডস করছে তোমার স্কিলের ওপর, তোমার অ্যাটিটিউডের ওপর, তোমার নলেজ, কালচার, এই সমস্ত কিছুর উপর কিন্তু এগুলো এফেক্টও পড়ছে, ডিপেন্ডসও করছে, ঠিক আছে। নেক্সট প্রসেস কি হতে পারে? মেসেজ। এই মেসেজ কি? যেটা তুমি লিখছো আই কুইট, জাস্ট এইটুকুনি লিখলে আই কুইট। এবারে এই আইডিয়াটা বা ইনফরমেশনটা যেটা তুমি শেয়ার করতে চাইছো এইচআর কে, রাইট। নেক্সট স্টেপ কি হচ্ছে? চ্যানেল। কিসের মাধ্যমে? তুমি মেলের মাধ্যমে করছো, তাই এটা হচ্ছে তোমার চ্যানেল, ঠিক আছে। দ্য মেথড ইউজ টু সেন্ড দ্য মেসেজ, সেটা স্পিকিংও হতে পারতো, সেটা রাইটিংও হতে পারতো, ফোন কলও হতে পারতো, কিন্তু তুমি ডিসাইড করলে তুমি মেল করবে, ওকে। চলো, এবারে এটা কিন্তু দুটো পথ হতে পারতো, ফর্মাল আর ইনফর্মাল। ইনফর্মাল দুটো চ্যানেল হতে পারতো, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিসিভার। রিসিভার কি? না, এই যার যে তোমার মেসেজটা রিসিভ করলো, এবারে সে মেলটা খুললো, খুলে দেখলো লেখা আছে শুধু আই কুইট, সে কিছু বুঝলোই না। রিসিভারকে কিন্তু এটা ডিকোড করতে হবে, তুমি যে মেসেজটা লিখেছো সেটা সে যেন বুঝতে পারে, সেটাও তার উপর এবার সেটার ডিপেন্ডও করবে, তার স্কিলস, অ্যাটিটিউড, নলেজ আর কালচারের উপর ডিপেন্ড করবে, রাইট, যে সেই মেসেজটা সে কিভাবে বুঝবে। বাট সে সেটা বুঝলো না, শুধু আই কুইট লেখা, এটা আবার কোনো মেসেজ হলো নাকি? মানে কোথা থেকে কুইট, কি কুইট, তোর রিজাইন লেটার কিরকম হওয়া উচিত, বাই দ্য ওয়ে। এবারে কি হলো? রিসিভার, যে কিনা আমাদের এইচআর, যে মেসেজটা রিসিভ করলো, সে কিছুই বুঝলো না। তাহলে যখন বুঝবে না, বা এই যে রিসিভ করার এই ব্যাপারটাকে কিন্তু ডিকোড বলা হচ্ছে, যে মেসেজটা খুলেও দেখলো পড়লো, ঠিক আছে, এই ব্যাপারটাকে ডিকোড বলা হচ্ছে, যেমনি লেখার ব্যাপারটাকে এনকোডিং বলা হচ্ছিল, এখানে ডিকোড, ঠিক আছে। এরপরে কি? ফিডব্যাক। সে যেহেতু মেসেজটা বুঝলো না, সে কোনো রেসপন্সও করলো না, কোনো রিয়াক্টও করলো না। এবারে যে তুমি রিজাইন করেছো, তুমি ভাবছো ও রিজাইন করে দিয়েছি, কোনো কথাই বলছো না, আমার যে পাওনাটা বাকি ছিল এই মাসের অর্ধেক মাইনে আমি পাবো, এখনো দিলো না, ব্যাপারটা কি? তো বুঝতেই পারিনি কিছু। তাহলে তুমি কি করবে? তুমি আবার তাকে একটা মেল পাঠাবে, তখন তুমি ভালোভাবে পরিষ্কার করে বড় বড় করে লিখবে যে আমি রিজাইন করছি, আমার লাস্ট ওয়ার্কিং ডে এত, আমি আর নতুন প্ল্যান করেছি, এই ওই যাই হোক কিছু লিখে দেবে। এইবারে তুমি যে মেসেজটা করলে যে আমি এই কোম্পানি থেকে রিজাইন করছি, আমার লাস্ট ডেট এত, এই তারিখে আমি লাস্ট কাজ করব, এর বেশি না, এই ব্যাপারটা যখন পরিষ্কার লিখলে, তাহলে তো তুমি আবার প্রথম প্রসেসে চলে গেলে, তাই না? তুমি আবার ভাবছো, ভাবলে আবার লিখলে, তাহলে যখন রিসিভার কোনো কিছু বুঝতে না পারে তখন প্রসেসটা আবার শুরু হয়, ব্যাপারটা হচ্ছে এটাই। তো কমিউনিকেশন প্রসেস এইভাবেই চলে, বোঝা গেল? নেক্সট পেজে চলে যাই। এবারে নেচার অফ কমিউনিকেশন, একে তিন ভাগে ভাগ করা হয়েছে: ওয়েস অর মিনস অফ কমিউনিকেশন, কমিউনিকেশন নেটওয়ার্ক, আর ডাইরেকশন অফ কমিউনিকেশন, এই তিনটে ভাগ, ঠিক আছে। এই তিনটে ডাইমেনশন আমরা এই নেচার অফ কমিউনিকেশনে দেখতে পাবো। আমরা এক এক করে যখন পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবো। চলো নেক্সট পেজে যাই। এবার নেচার অফ কমিউনিকেশনের ওই তিনটে ভাগের মধ্যে একটা ভাগ আমরা এখন পড়বো মিনস অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের কি কি মাধ্যম হয়। তিনটে প্রধান মাধ্যম হয়: ওরাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন।
ওরাল কমিউনিকেশন কি, যেখানে মুখে কথা বলা হয়, মুখে কথা বলে কাউকে কিছু বোঝানো হয়। রিটেন কমিউনিকেশন, যেখানে লিখে কাউকে কিছু কমিউনিকেট করা হয় কিংবা ইনফরমেশন দেওয়া হয়। আর নন ভার্বাল কমিউনিকেশন, যেখানে বডি ল্যাঙ্গুয়েজ দেখিয়ে কাউকে কিছু বোঝানো হয়, যেমন ফেশিয়াল এক্সপ্রেশন, ভুরু কুচকে দেওয়া বা না করা, মাথা নেড়ে, এরম একটা ব্যাপার। এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, বোঝা গেল? এবার এই তুমি কোন কমিউনিকেশনটা করবে, কখন কোন কমিউনিকেশনটা করবে, সেটা ডিপেন্ড করে কিছু জিনিসের উপর। যে তুমি যার সাথে কমিউনিকেট করতে চাইছো সেই রিসিভার, সে কি প্রেজেন্ট আছে। সে যদি তোমার সামনে উপস্থিত না থাকে তাহলে তো তুমি তাকে কল করবে, রাইট? ওরাল কমিউনিকেশন করবে কিংবা মেল পাঠাবে, রিটেন, যাই হোক, এটা নির্ভর করছে। দ্বিতীয়ত, তোমার মেসেজটা কতটা আর্জেন্ট সেটার উপর নির্ভর করছে। তৃতীয়ত, মেসেজটা সিক্রেট রাখতে হবে কিনা, তাহলে তোমার সামনে যদি অনেক কয়েকজন লোক থাকে, তুমি তো তার সামনে তাকে কল করতে পারবে না, তুমি তখন মেসেজ করে দেবে একটা টুক করে। তারপরে হচ্ছে কত খরচ লাগবে। তারপরে হচ্ছে এই অনেক সময় কি হয়, এই কয়েকটা মাধ্যম মিশিয়ে রিয়াক্ট করতে হয়, ঠিক আছে? যে কতটা কি দরকার তার উপর ডিপেন্ড করে। তুমি হয়তো মুখেও বললে, আবার যাতে তার মনে থাকে তাই তাকে একটা মেইলও করে দিলে, মিশিয়ে কমিউনিকেট করতে হচ্ছে। এইগুলো হচ্ছে কমিউনিকেশনের কয়েকটা মাধ্যম। নেক্সট পেজ। এবার আমরা আসছি ওরাল কমিউনিকেশনে, ঠিক আছে? কমিউনিকেশনের তিনটে মাধ্যম, ওরাল, রিটেন আর নন ভার্বাল। তাহলে আমরা এখন পড়বো ওরাল কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশন কি কিছুই না, জাস্ট ডাইরেক্টলি কথা বলা, স্পিকিং, এটাই ফেস টু ফেস কথা বলা, গ্রুপ ডিসকাশন, গসিপিং করা। গসিপিং কে কিন্তু এখানে গ্রেপ ভাইনও বলেছে, ঠিক আছে? এটাও মনে রাখতে হবে এই শব্দটা। তো এটা হচ্ছে, এগুলো সব হচ্ছে ওরাল কমিউনিকেশন। এটা টেলিফোন মারফত হতে পারে, যা কিছু হতে পারে, সামনাসামনিও হতে পারে। তবে একটা কথা মনে রাখতে হবে, আগে এটা পসিবল ছিল না। শুধুমাত্র সামনাসামনি কেউ উপস্থিত থাকলে তবেই ওরাল কমিউনিকেশন পসিবল ছিল। আহ, এখন দেশ থেকে দেশান্তর, মানে যেখানে হোক কল করা যায়, আর ওরাল কমিউনিকেশন পসিবল হয়। ওকে, এর অ্যাডভান্টেজেস আছে। কি কি দেখে নিই অ্যাডভান্টেজেস। এখানে প্রথম হচ্ছে ডাইরেক্ট কমিউনিকেশন, ঠিক আছে? ডাইরেক্ট ফেস টু ফেস টক করা যায়। নেক্সট হচ্ছে সিম্পল, ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? স্পেশাল কোনো স্কিলস লাগবে না, তোমার লেখা জানতে হবে না, পড়ালেখা কিছু জানতে হবে না, কিছু না, বানান ঠিকঠাক রাখতে হবে না, কোনো ঝুট ঝামেলা নেই। ফার্স্ট, তো সঙ্গে সঙ্গে কথা বলছি, ফার্স্ট ফার্স্ট, যেমনি আমি ফার্স্ট ফার্স্ট বকছি সেরকম, ঠিক আছে? এটা টাইম সেভ করছে, এটা দেরিটাকে অ্যাভয়েড করছে। ওকে, আর কি হচ্ছে, পার্সোনাল টাচ পাওয়া যাচ্ছে, ফ্রেন্ডলি টাচ পাওয়া যাচ্ছে। আর কি হচ্ছে, কুইক ফিডব্যাক, তুমি সঙ্গে সঙ্গে কোনো কথা বলছো, সঙ্গে সঙ্গে তোমার কাছে রিপ্লাই আসছে, সঙ্গে সঙ্গে শ্রোতা যে শুনছে তোমার কথা সে সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে। কুইক কুইক, ঠিক আছে? কুইক ফিডব্যাক। আর কি, মোর কনভিন্সিং, বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস টোন, এগুলো যে শুনছে তার কাছে মেসেজটা পুরো ক্লিয়ার করে দিচ্ছে, ঠিক আছে? সে পরিষ্কারভাবে তোমার কথা বুঝতে পারছে। এই হচ্ছে অ্যাডভান্টেজেস। আর কিছু ডিসঅ্যাডভান্টেজেসও অবশ্যই আছে, যে কোনো কিছুর খারাপ ভালো দুটো দিক থাকে আমরা জানি। সেই ক্ষেত্রে এই ওরাল কমিউনিকেশনে কিন্তু কোনো রেকর্ড থাকে না, কোনো রিটেন প্রুফ থাকে না। পরে কেউ যদি পাল্টি খায় যে না না আমি তো এটা বলিনি, কোনো রেকর্ডই তো নেই, সে তো মুখে বলেছিল। লং মেসেজ ডিফিকাল্ট, হার্ড টু এক্সপ্লেন, এই আইডিয়া গুলো কিন্তু ওরালি মানে প্রকাশ করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। যখন কোনো কিছু জটিল আইডিয়া থাকে সেটাকে লিখে সেই করেই বোঝাতে হয়। নয়েজ প্রবলেমস, ব্যাকগ্রাউন্ড থেকে গাড়ি যাচ্ছে, তার কথাটাই ভালো করে শোনা গেল না, বললো এক, মুখের মুখ নাড়ানো দেখে তুমি ভেবে নিলে আর এক, তো হয়ে গেল উল্টো, হয়ে গেল পোর কানেকশন। মেসেজ মে চেঞ্জ, ঠিক আছে? পিপল, যেমন তুমি একজনকে একটা কথা বললে, সেই কথাটা সে আরেকজনকে বললো একটু ঘুরিয়ে পিছিয়ে পাল্টিয়ে, সেই কথাটা সে আবার একজনকে বললো একটু কেটে সেটে, পুরো একদম কথাটাই চেঞ্জ হয়ে গেল। এরকম একটা, তো ওরাল কমিউনিকেশনের একটা বাজে দিক। আর ডিফারেন্ট এক্সপ্রেশন, ফেস এক্সপ্রেশন, বডি এক্সপ্রেশন তোমার বলছে আর এক, কিন্তু তুমি মুখে বলছো আর এক। তো লিসেনার যে তোমায় লিসেন করছে সে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে, কোনটাকে বিশ্বাস করবে? অবভিয়াসলি বডি ল্যাঙ্গুয়েজ বিশ্বাস করা উচিত। নেক্সট, এবার অনেক হলো স্পিচ, অর্থাৎ ওরাল কমিউনিকেশন। এবার আসছে রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা মেসেজ সবসময় কিন্তু
কথা বলে হয় না কমিউনিকেট করা। মেসেজ সব অনেক সময় লিখিতও পাঠাতে হয়, যেমন তোমার রেজাল্ট বলো, তোমার পে স্লিপ বলো, স্যালারি কত ঢুকছে না ঢুকছে, এটসেট্রা এটসেট্রা, এগুলোকে থোড়ি তোমায় মুখে এসে বারবার বলে যাবে, এগুলো তো তোমায় রিটেন নোটিশ পাঠাবে, রিটেন রিপোর্টস পাঠাবে, তাই না? সুতরাং এক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, তোমার গ্রাজুয়েশনের রেজাল্ট থোড়ি বাড়ি বাড়ি গিয়ে বলে যাবে তুমি গ্রাজুয়েট হয়েছো, তুমি এত নাম্বার পেয়েছো এত নাম্বার পেয়েছো। অবভিয়াসলি রেজাল্ট দেবে, ওর মধ্যে রিটেন থাকবে সমস্ত কিছু। তো রিটেন কমিউনিকেশনের কিছু অ্যাডভান্টেজেস, পার্মানেন্ট রেকর্ড, তোমার কাছে ওটা থেকেই যাবে, ফিউচার রেফারেন্সের জন্য থেকেই যাবে, পার্মানেন্ট সেভ। আর কি হবে, প্রুফ, যে তুমি পাস করে গেছো, তোমার রেজাল্টটা প্রুফ। আর কি হবে, ক্লিয়ার অ্যান্ড ওয়েল প্ল্যান্ড, ঠিক আছে, ভালোভাবে লজিক্যালি ভালোভাবে লেখা হয়েছে যে তুমি পাস করেছো, হ্যাঁ এটা তোমার নাম্বার, কেয়ারফুলি লিখতে হয়। আর কি হয়, গুড ফর লং মেসেজেস, ঠিক আছে, তোমার এত স্যালারি, তোমার এই ওই, তোমার এখানে এত কাটা হয়েছে, ওখানে এত এক্সেপ্ট হয়েছে, এগুলো সব কি হয়, লং মেসেজ। কারণ এটা রাইটিং এই বেটার, মুখে বলে বলে থোড়াই হবে, ও আগের মাসেরটা থোড়ি তুমি মনে রাখবে। বোথ হ্যাভ আ কপি, তোমার কাছেও একটা কপি থাকবে, তার কাছেও একটা কপি থাকবে, তাহলে রেকর্ডটা থাকছে। ও বলতে পারবে না, তুমি বলতে পারবে না সে তোমায় দেয়নি, ও বলতে পারবে না যে তুমি তাকে দাও, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। যাই হোক, দুজনের কাছে কপি থাকবে। নেক্সট, ওকে, ডিসঅ্যাডভান্টেজেস, রিটেন কমিউনিকেশনেরও কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে, যে এটা টাইম কনজিউমিং। কেন, যে লিখছে তারও সময় লাগছে, যে পড়ছে তারও সময় লাগছে, টাইম কনজিউমিং। আর কি, লেস ইনফরমেশন শেয়ার কুইকলি, কেননা যখন তুমি বলছো, এই যে আমি এখন বলছি পরপর করে এত কথা বলে দিচ্ছি, কিন্তু যদি লিখতাম অনেকটা টাইম লাগতো, তো টাইম টেকিং ব্যাপার স্যাপার, তাই অল্প ইনফরমেশন শেয়ার করা হয় ওই টাইমের মধ্যে। নো ইনস্ট্যান্ট ফিডব্যাক, এই যে আমি তোমাদেরকে হুট হুট করে পড়িয়ে দিচ্ছি, কিন্তু তোমরা তো কোনো ফিডব্যাকই দিচ্ছ না, ইনস্ট্যান্ট ফিডব্যাক তো পাচ্ছি না, কিন্তু একদিন না একদিন ফিডব্যাক পাবো, এই ভিডিওগুলোতে অনেক কমেন্ট পাবো, তো সেটা হয়ে যাবে কি, যাই হোক, তো এটা হচ্ছে একটা অসুবিধা রিটেন কমিউনিকেশনের। Risks of misunderstanding, the receiver may not understand the message correctly, ওই যে আই কুইট, কিন্তু আসলে যে ও রিজাইন করেছে সেটা বুঝলোই না, এইচআরটা, আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে এটা। লেস পার্সোনাল, অর্থাৎ এটা কিন্তু খুব একটা ফ্রেন্ডলি নয়, এই অফিসিয়ালি ফর্মাল এরকম একটা, তাই এটা লেস পার্সোনাল। কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল ইনফো ক্যান লিক, যদি প্রপারলি রিটেন কমিউনিকেশন হ্যান্ডেল করা না হয় যাকে দেওয়া হচ্ছে তার কাছেই, আর সে যদি ঠিকঠাক রাখতে না পারে, তাহলে তোমার স্যালারি কত পাচ্ছো সেটা অন্য কেউ জেনে যাবে, তারপর তোমাকে বলবে খাওয়াতে, সারাদিন বলবে এটা খাওয়া ওটা খাওয়া, ব্যাস গল্প শেষ। আর কি, কনক্লুশন, তাহলে কি এখানে রিটেন কমিউনিকেশন কিসের জন্য ইম্পর্টেন্ট, কিপিং রেকর্ডস, তুমি রেকর্ডস রাখতে পারবে, তোমার প্রুফ রাখতে পারবে, তাই জন্য তোমার রিটেন কমিউনিকেশন এখানে ইম্পর্টেন্ট। পার্সোনালের ক্ষেত্রে ওরাল কমিউনিকেশন, ফর্মালের ক্ষেত্রে বেশিরভাগ রিটেন কমিউনিকেশন। বোঝা গেল? নেক্সট, আর রইলো পড়ে নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল অর্থাৎ ওই যে বডি ল্যাঙ্গুয়েজ, ভুরু কোঁচকানো, ফেসিয়াল এক্সপ্রেশন, মাথা নেড়ে না বলা, হ্যাঁ বলা, এই সমস্ত, ঠিক আছে, স্মাইল করে দেওয়া, হাসি তো ফাঁসি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, সিক্রেট মেসেজ, চোখ এক চোখ মারা, এইসব সমস্ত, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তবে এই নন ভার্বাল কমিউনিকেশনটাকে তোমরা কিন্তু কম সম ভেবো না, এটা কিন্তু খুব বড় সড়ো একটা মাধ্যম কমিউনিকেট করার, ঠিক আছে, আর খুব পাওয়ারফুল মাধ্যম যাকে বলা হয়। কেননা কখনো কখনো তুমি চাপে পড়ে তোমাকে হয়তো কোনো কথা বলতে হচ্ছে বসের সামনে, যে হ্যাঁ 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 বলতে হচ্ছে, এদিকে তুমি তোমার বন্ধুকে ভালো করে মাথাটা নেড়ে বলে দিচ্ছ যে না 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 না, ইশারায় হয়ে গেল। তো এটা কিন্তু খুব পাওয়ারফুল, ঠিক আছে। তবে এক একটা দেশের ইঙ্গিত এক এক রকম হয়, এক একটা কথার ইঙ্গিত এক এক রকম, যেটা তোমার দেশে টাটা করা হচ্ছে সেটা অন্য কোনো দেশে অন্য রকম মিনিংও বোঝাতে পারে, টাটা করেই বোঝাতে পারে, আবার এরকম হতে পারে। যাই হোক, এগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এগুলো ছিল হচ্ছে আমাদের মিনস অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের মাধ্যম, তিনটে মাধ্যম, রিটেন, ওরাল আর নন ভার্বাল। এবারে নেক্সট পেজ যাবো, চলো। এবার দেখো, মিনস অফ কমিউনিকেশন আমরা পড়ে নিয়েছি, কমিউনিকেশনের কি কি মাধ্যম, এবারে কমিউনিকেশন নেটওয়ার্ক দেখবো, ঠিক আছে, কি কি ভাবে ছড়ায়, ফর্মাল আর ইনফর্মাল, ঠিক আছে।
ফর্মাল কমিউনিকেশন কি, যেখানে ফর্মালি কমিউনিকেট করা হয় সিম্পলি। এবারে আমরা বিশদে জানি ফর্মাল কমিউনিকেশন কি করে। ফর্মাল কমিউনিকেশন অনেক ভাবে হতে পারে। এক তো হতে পারে অফিসিয়াল চেইন কমান্ড, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপরে, চেইন নেটওয়ার্ক সেটাকে বলে। ঠিক আছে, আহ, মানে উচ্চপদস্থকারী ব্যক্তি কোনো কথা বললো, সেটা তার নিম্নে, তার নিম্নে, তার নিম্নে যে আছে তাকে বললো, মানে এইচআর ম্যানেজারকে বললো, ম্যানেজার টিএল কে বললো, টিএল আবার তার নিচে যারা আছে এমপ্লয়ীদের বললো, এরম ভাবে চেন নেটওয়ার্ক। তারপরে হুইল স্টার নেটওয়ার্ক, হুইল নেটওয়ার্ক বা স্টার নেটওয়ার্ক। ঠিক আছে, এটাই কেমন হয়, এটা একজন যে মেইন, মানে একটা টিম লিডার, সে হচ্ছে মেইন সুপারভাইজার। ঠিক আছে, তার টিমের মধ্যে যারা আছে এমপ্লয়ি গুলো, তারা সবাই তার কথা শুনবে। এইভাবে সে কোনো তথ্য দেবে, সবাই শুনবে। এটা হচ্ছে স্টার নেটওয়ার্ক, স্টারও একদম এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাই হচ্ছে স্টার নেটওয়ার্ক। আর হচ্ছে সার্কেল নেটওয়ার্ক। এখানে সার্কেল ভাবে হবে, যে যে তার পাশের জনকে তথ্য দিতে পারবে, আবার সে তার পাশের জনকে, এরকম ভাবে সার্কেল করে করে। ঠিক আছে, অল চ্যানেল নেটওয়ার্ক, এখানে সবাই সবার সাথে কথা বলবে, সবাই সবাই সাথে কানেক্টেড থাকবে। এই কয়েকটা মাধ্যম হতে পারে ফর্মাল, ইনফর্মাল। ফর্মাল কমিউনিকেশন নেটওয়ার্ক। ঠিক আছে, এবারে আমরা দেখবো ইনফর্মাল কমিউনিকেশন নেটওয়ার্ক। এইটা তো ছিল অফিসিয়ালি ফর্মাল, এবারে দেখি ইনফর্মালটা কি আছে। ইনফর্মাল কমিউনিকেশন নেটওয়ার্ক, যেটা প্ল্যানিং করে হয় না। ঠিক আছে, কোনো স্ট্রাকচার থাকে না, যেমন গসিপিং, এরকম একটা ব্যাপার, রিলেশনশিপের গল্প, এইসব, মানে এরকম রুমার্স, রং ইনফরমেশন, যাই হোক এই সমস্ত কিছু হতে পারে। তবে গবেষণায় দেখা গেছে যে 75% গসিপিং কিন্তু সত্যি হয় আসলে, কোনো গুজব হয় না। যাই হোক, এবারে এটা কি করে, এটা প্রবলেম সলভ করতে পারে, ডিলে সলভ করতে পারে। যে ফর্মাল কমিউনিকেশনে কি হচ্ছে, তথ্য অধীনস্থ অধীনস্থ, ওপর থেকে নিচ, স্টেপ বাই স্টেপ আসছে। এখানে কোনো ব্যাপার নেই সেরকম। এখানে ডিলে হলে মেসেজ হারিয়ে যাবার ভয় থাকলে, ঠিক আছে, ডাইরেক্ট কমিউনিকেট করে দেবো, হ্যাঁ আমি তো এটা লিখেছিলাম, এটা আপনার কাছে এখনো পৌঁছায়নি, আমি তো এটা বলেছিলাম তাকে, কিন্তু আপনি এখনো জানতে পারেননি, ঠিক আছে আমি বলে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এটা কি হয়, 20% এই ক্ষেত্রে টপ ম্যানেজমেন্ট থেকে যা তথ্য আসে, তার 20% মাত্র লাস্ট লেভেলের লেবারদের কাছে এসে পৌঁছায়। বোঝা গেল? এটা এটা একটা ইয়ে আছে, ওই সুবিধা বলা যেতে পারে। কনক্লুশন কি বলা যেতে পারে, একটা কমিউনিকেশন ভালো করতে গেলে, ইমপ্রুভ করতে গেলে, সেই ক্ষেত্রে সেই অর্গানাইজেশনে দু রকম নেটওয়ার্কই ফলো করতে হবে, ফর্মাল ইনফর্মাল দুটোই একসাথে ফলো করতে হবে, কিন্তু ভালোভাবে বুঝে শুনে, ক্লিয়ার ভাবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। কোনো রুমার্স এড়ানোর জন্য ট্রান্সপারেন্ট আর ক্লিয়ার কমিউনিকেশন হতে হবে। বোঝা গেল? নেক্সট, ডাইরেকশন অফ কমিউনিকেশন দু রকমের হয়, ভার্টিক্যালি কমিউনিকেশন আর হরাইজন্টাল কমিউনিকেশন। ভাবছো এগুলো আবার কি? নেক্সট পেজে। ভার্টিক্যালি কমিউনিকেশন হচ্ছে দু রকমের। এক হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন, যেখানে ডাউনওয়ার্ড নিচের দিকে, উঁচু থেকে নিচের দিকে, মানে বসের থেকে তথ্য আসবে লেবারের দিকে, উচ্চ স্তরের ব্যক্তির থেকে তথ্য আসবে নিম্ন স্তরের ব্যক্তির দিকে, নিচের দিকে তথ্য আসবে, সেটা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন হলো। আর একটা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন, যেটা কিনা নিচু স্তর থেকে ওপরের স্তরের দিকে তথ্য যখন প্রবাহিত হয়, যেমন নিম্ন স্তরের কেউ, যেমন কোনো লেবার, তার থেকে তথ্য প্রবাহিত হতে 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 যখন বসের কাছে গিয়ে পৌঁছায়, উচ্চ স্তরের কোনো ব্যক্তির কাছে, তখন ওটা হচ্ছে আপওয়ার্ড, উপরের দিকে তথ্য প্রবাহ হচ্ছে, তাই আপওয়ার্ড কমিউনিকেশন। ভার্টিক্যাল কমিউনিকেশন দুই রকম, ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড। হয়ে গেল। নেক্সট, হরাইজন্টাল কমিউনিকেশন। হরাইজন্টাল কমিউনিকেশন কাদের মধ্যে ঘটে না, বন্ধু বান্ধব, সমসাময়িক যারা কো ওয়ার্কার্স, বা একই লেভেলের ম্যানেজাররা, সব ম্যানেজাররা মিলে লাঞ্চ করে, এরকম একটা ব্যাপার। ওই কমিউনিকেশনটা যখন হয়, যে সমসাময়িক কারুর মধ্যে কমিউনিকেশন যখন হয়, ওটাকে বলা হচ্ছে হরাইজন্টাল কমিউনিকেশন। এইরকম কমিউনিকেশনে কি হয়, প্রবলেম সলভ হয় তাড়াতাড়ি, টিম ওয়ার্ক হয়, কোঅর্ডিনেশন হয়, এইরকম কমিউনিকেশনে সহযোগিতা বৃদ্ধি পায়। তাহলে দেখা যাচ্ছে যে এরকম কমিউনিকেশন গুড রিলেশনশিপ তৈরি করতে কাজে আসছে, স্মুথ ওয়ার্কিং এর কাজে আসছে,
অর্থাৎ ডাউনওয়ার্ড কমিউনিকেশন বা আপওয়ার্ড কমিউনিকেশন, এই দুটো কমিউনিকেশন কি করে, একটা স্ট্রাকচার মেনটেন করে, একটা ফর্মাল একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে, কোঅপারেশন কোঅর্ডিনেশন এগুলো ইমপ্রুভ করে, কিন্তু সহযোগিতা, ঠিক আছে, এইগুলো কিসে হয়, হরাইজন্টাল কমিউনিকেশনে। অর্থাৎ একটা অর্গানাইজেশনের সাকসেসের পেছনে হরাইজন্টাল কমিউনিকেশন আর আপওয়ার্ড ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন সবগুলোই ইম্পর্টেন্ট, শুধু সেটাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। কমিউনিকেশন এফেক্টিভনেস, দেখো কমিউনিকেশন এফেক্টিভ হওয়া খুব জরুরি, তা না হইলে অনেক কিছুই প্রবলেম হতে পারে। সুতরাং আমাদের যদি কোনো প্রবলেম হয়, আমাদেরকে খুঁজে বার করতে হবে যে প্রবলেমটা কোথায় হচ্ছে, কেন কমিউনিকেশনের ফলে ঠিকঠাক এফেক্টিভ কাজ হচ্ছে না, ঠিক আছে, তারপর সেটাকে ফিক্স করতে হবে। চলো নেক্সট পেজে দেখি কি আছে। ব্যারিয়ার্স টু এফেক্টিভনেস, এবারে কমিউনিকেশন এফেক্টিভ করার ক্ষেত্রে কিছু বাধা দেখা যায়, কিছু ব্যারিয়ার্স দেখা যায়। সেই ব্যারিয়ার্স গুলো হতে পারে বাহ্যিক ব্যারিয়ার্স, এক্সটার্নাল, কিংবা হতে পারে যে প্রাপক, মানে যাকে আমি কথাগুলো বলছি, যে রিসিভার, সেই রিসিভারের নিজের সমস্যা হতে পারে, মানে যে আমার কথা শুনছে সে হয়তো কানে শুনতেই পান না, অথচ আমি তাকে স্পিকিং বাই ওরাল কমিউনিকেশন করছি, কিন্তু আমার উচিত কি তাকে লিখে দেওয়া কিছু। সুতরাং এফেক্টিভ কমিউনিকেশন হতে হবে, আর যদি কিছু বাধা দেখা যায় সেই বাধাগুলো আমাদের সলভ করতে হবে। এবার অনেক কিছুই বাধা দেখা যায়, আমরা এই বিষয়ে আরো বিশদে জানবো। এক্সটার্নাল ব্যারিয়ার্স, এক্সটার্নাল ব্যারিয়ার্স কি কি হতে পারে, যেমন পোর টাইমিং, অর্থাৎ ঠিকঠাক টাইমিং না, বা অনেক আগে কোনো তথ্য কাউকে বলে দিলে সে পরে ভুলে যেতে পারে, আবার অনেক পরে বললে বা যে সময় সে খুব বিজি আছে ক্লান্ত আছে ওই সময় যদি কাউকে কোনো তথ্য বলো, সে সেটা ভালোভাবে শুনলো না, মিসআন্ডারস্ট্যান্ড করলো, এগুলোর জন্য কি হলো, তোমার কমিউনিকেশনটা ঠিকঠাক হলো না, তোমার তথ্য তুমি যেটা দিতে চাইছিলে সেটা তার কাছে ঠিকঠাক পৌঁছালো না। তাহলে পোর টাইমিং, যেমন আমি কিন্তু ঠিক পরীক্ষার টাইমে তোমাদের পড়াচ্ছি, আগে পড়ালে ভুলে যেতে, পরে পড়ালে তো ছেড়েই দাও, তো পোর টাইমিং ছিল, তার জন্য এফেক্টিভ কমিউনিকেশন হয়নি। আর কি, ইমপ্রপার চ্যানেল, যে ইন্টারনেট ব্যবহার করতে জানেই না তাকে যদি আমি মেল পাঠাই, সে কি সেটা পড়তে পারবে, হবে না, তাহলে কমিউনিকেট করতে আমি পারলাম না। আর কি হবে, ফিজিক্যাল ডিস্ট্রাকশন হতে পারে, হঠাৎ ফোন কল এসে গেল, হঠাৎ কেউ বাড়িতে এলো, হঠাৎ অন্য কোনো কাজে ডিস্টার্ব হলো, এই সেই হতেই পারে। আর কি, ইনফরমেশন ওভারলোড, অর্থাৎ অনেক বেশি কাউকে বকেই যাচ্ছি বকেই যাচ্ছি, এই যে আমি তোমাদের এতক্ষণ ধরে পড়িয়ে যাচ্ছি, তোমাদের নিশ্চয়ই একদম মাথার উপর দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, যাওয়া উচিত না, আমি ভালো করে পড়াচ্ছি সুতরাং ভালো করে পড়ো। যাই হোক, ওই ইনফরমেশন ওভারলোড করলে হবে না, প্রত্যেকদিন অল্প অল্প করে পড়তে হবে। তুমি যদি ভাবো পরীক্ষার সময় সব পড়ে চলে যাবে, ব্যাস হয়ে যাবে, খেলা খতম। আর কি হতে পারে, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, তো এটা একটা স্ট্রাকচারড হতে হবে, ঠিক আছে, স্ট্রাকচার মেনটেন হতে হবে কমিউনিকেশনে, একদম ক্লিয়ার থাকতে হবে, কোনো আনক্লিয়ার কমান্ড চলবে না, বোঝা গেছে। নেটওয়ার্ক ব্রেকডাউন, নেটওয়ার্ক ব্রেকডাউন কি, যেমন অনলাইন, এই যে আমি তোমাদের অনলাইনে পড়াচ্ছি, এই পড়াতে পড়াতে ভিডিও আপলোড করতে করতে বারবার ওয়াইফাই চলে যায়, পড়াতে পড়াতে বারবার ওয়াইফাই চলে যায়, আবার কথাগুলো কখনো আবার এমনি, যাই হোক, আটকে আটকে শোনায়, আবার কখনো কখনো কথা উল্টো পাল্টা হয়ে যায়, কখনো কখনো কথা মিউটই হয়ে যায় পুরো, অনেক রকম প্রবলেম হয়। তো এগুলো নেটওয়ার্ক ব্রেকডাউনের জন্য হচ্ছে, যার জন্য আমি তোমাদের কাছে আমার কথা ঠিকমতো পৌঁছাতে পারছি না, কারণ আমি অনলাইন ক্লাস করাচ্ছি, অফলাইন নয়। যাই হোক, এবারে নেটওয়ার্কের জন্য আমার এই প্রবলেম গুলো দেখা যাচ্ছে, তাই এক্সটার্নাল এই সমস্ত বাধা দেখা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে। এবারে আমরা দেখবো ইন্টারনাল বাধা, চলো। তাহলে যেমন এক্সটার্নাল ব্যারিয়ার্স আছে, ইন্টারনাল ব্যারিয়ার্সও আছে, যার মধ্যে প্রথম হচ্ছে ফিল্টারিং। বক্তা কখনো কখনো মনে করে যে সমস্ত কিছু সবাইকে জানানোর দরকার নেই, ওই জন্য হাফ কথা বলে, হাফ কথা চেপে রেখে দেয়, ফিল্টার করে বলে কথাগুলো, তাই ফিল্টারিং, ঠিক আছে, ফলে কি হয়, এফেক্টিভ হচ্ছে না কমিউনিকেশনটা। হ্যাঁ, আর কি হয়, পারসেপশন প্রবলেম, ধারণাগত প্রবলেম, মানে কারোর কারোর দৃষ্টিভঙ্গি এক এক রকম। যেমন যদি তোমার প্যারেন্টস তোমাকে বলে যে বেশি রাত করে ফিরিস না, হয় তুমি ভাববে, তুমি কখনো ভাবতে পারো কেয়ার করছে বলে আমার
খুব কেয়ার করে তাই বাবা মা এমনি বলছে। আবার কেউ কেউ ভাবতে পারে যে বেশি আমার হুকুম হুকুম চালাচ্ছে, বেশি আমাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, এত বাধা ধরা ভালো লাগে না। এরকম একটা যার যার ব্যক্তিগত, এই একটা কথার উপর ভিত্তি করে যার যার পারসেপশন আলাদা, সেই হিসাবে একটা কমিউনিকেশন এফেক্টিভ হতে পারে। যেমন হ্যালো এর মধ্যেই পড়ছে, এই পারসেপশনের মধ্যে পড়ছে হ্যালো এফেক্ট। জাজিং আ পার্সন বাই অনলি ওয়ান ট্রেট, একটা কোনো কিছুর ভিত্তিতে, তার ধরো তার সুন্দরতার ভিত্তিতেই জাজ করে নিল সে খুব বড় লোক, সে খুব ভালো, এরকম একটা ব্যাপার, এরকম একটা জাজ করে নিল। আর কি স্টেরিওটাইপিং, যেমন কেউ কেউ মনে করে বাঙালিরা কালা জাদু করে, এটা কোনো ব্যাপার হলো? তো এটা হচ্ছে স্টেরিওটাইপিং ব্যাপার, যে একটা গোষ্ঠীর মধ্যেই ধরে নেওয়া হয় যে এই গোষ্ঠীটা এরকম, এরকম একটা ব্যাপার, তো এই গোষ্ঠীর যারাই হবে সবাই এরকম এরকম। প্রজেকশন, যেমন যে কথা বলছে সে মনে করে যে যারা বুঝছে তারা আমার মতোই বুঝবে, এরকম একটা ব্যাপার হয়। আর কি হয়, সেমান্টিক ব্যারিয়ার্স, যেখানে ডি আর, এই যে ডি আর শব্দটা, কোনো সিম্বল বা কোনো শব্দ, এইটা কারুর কারুর ক্ষেত্রে ডিয়ার মানে ডক্টর মনে করতে পারে, কেউ কেউ আবার কারুর কারুর কাছে ডিয়ার মানে ডক্টরেট ডিগ্রি হতে পারে। আবার আমাদের কাছে কি, আমরা কমার্স ওয়ালা না, তো আমাদের কাছে ডিয়ার মানে হচ্ছে ডেভিড, তাই তো? তো এরকম, তো এরকম হতে পারে। আর কি হতে পারে, ইন্টারপার্সোনাল ব্যারিয়ার্স আরো কয়েকটা আছে, যেমন ইন্টোনেশন প্রবলেমস, এখানে কি টোন, গলার টোন, তুমি যখন জোরে করবে আস্তে করবে তার উপর পুরো মিনিং চেঞ্জ হয়ে যাবে। কিভাবে, দেখো, আই ডু নট টেক ইউ টু ডিনার টুনাইট, এটা যখন বলছি আই ডু নট টেক ইউ টু ডিনার টুনাইট, মানে আমি তোমাকে নিয়ে যাবো না, অন্য কাউকে। আবার যখন বলছি আই ডু নট টেক ইউ টু ডিনার টুনাইট, তাহলে ডিনারে নিয়ে যাবো না, অন্য লাঞ্চে ফাঞ্চে নিয়ে যেতে পারি। আই ডু নট টেক ইউ টু ডিনার টুনাইট, মানে আজকে রাতে নিয়ে যাব না। তাহলে যখন যেটার উপর জোর দিচ্ছি একটু মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিছুটা হলেও, তো ভয়েসের ওপর ডিপেন্ড করছে কিছুটা হলেও, ঠিক আছে? আর কি, সেন্ডার ক্রেডিটেবিলিটি, কিভাবে ধরো তোমাকে যে কথাটা বলছে তুমি তার উপর অগাধ বিশ্বাস করো, তাহলে সে যা বলছে তুমি চোখ বুজে বিশ্বাস করে নেবে। কিন্তু যদি তাকে একদম একসেপ্ট না করো, তার উপর যদি বিশ্বাস না থাকে, সে যা বলছে তুমি শুনবে, শোনার ভান করবে, কিন্তু বুঝবে নিজের মতো, তার মতো নয়, কিংবা ইগনোর করে দেবে, এরকম হতে পারে। আর কি হতে পারে, কালচারাল ডিফারেন্সেস হতে পারে, যেমন বারবার ঘড়ি দেখা মানে হচ্ছে যে মানে কথা বলতে বলতে, কারোর সাথে কথা বলতে বলতে বারবার ঘড়ি দেখছে, ঠিক আছে একজন। তো বিদেশে এই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে সে খুব তাড়ায় আছে, সে ইগনোর করছে, কথা বলতে চাইছে না এখন। আমাদের দেশে এমনি করলে আমরা তো পাত্তাই দেবো না, ঘড়ি দেখছে তো দেখছে, আমরা যা বলার সেটা আগে বলে শেষ করব, তারপরে সে যেখানে যাবার যাবে, এরকম একটা ব্যাপার। তো কালচারাল ডিফারেন্সেসও দেখা যায় কিছু কিছু। চলো, এবার এই যে ব্যারিয়ার্স গুলো, এই বাধাগুলো দূর তো করতে হবে, বাধা যখন আছে সেটাকে, বাধাগুলোকে দূর করতে হবে। কমিউনিকেশন প্রসেসেও সেরকমই বাধা দূর করার ক্ষেত্রে কিছু স্কিলস ডেভেলপ করতে হয়, যেমন ইমপ্রুভ ফিডব্যাক স্কিল। যেমন কেউ তোমাকে বললো ওকে 9204, একটা ফোন নাম্বার বলছো তুমি, মানে যে 9204, সেও রিপিট করলো 9204, তুমি বললে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সে ফিডব্যাক করলো, তুমি ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তো এই ফিডব্যাক স্কিলটা থাকতে হবে। আর কি থাকতে হবে, লিসনিং স্কিলস, তুমি আই কন্ট্যাক্ট রাখবে, তুমি আহ, মানে কি করব, আহ, বেশি কথা বলবে না, সে যখন কোনো কথা বলছে তাকে ইন্টারাপ্ট করবে না, তাকে বাধা দেবে না, তাকে বলতে দেবে, তার কথাও শুনবে, তবে তো তুমি আরো কথা বলবে, তাকে বোঝাবে। তারপরে কি, আম, ধরো তুমি কথা বলছো একজনের সাথে, আহ, কথা বলছো যে আমার তো, তোমার সাথে থাকলে তো আমার কোনো কিছু আর, মানে কাউকে আর দেখতেই পাই না চোখে, ঠিক আছে, একদম ডুবে থাকি, এদিকে তুমি এটা বলতে বলতেও একে ওকে ঝাড়ি মারছো, তো ব্যাপারটা কি হবে, হলো না? বডি ল্যাঙ্গুয়েজ আর কথার ম্যাচ থাকতে হবে, ঠিক আছে? সেগুলোর আহ, এই সমস্ত জিনিস ফলো করলে এই ব্যারিয়ার্স গুলো ওভারকাম করা যায়। আরো কিছু জিনিস আছে, চলো দেখি। হ্যাঁ, তো যেমনটা বললাম, আরো কিছু জিনিস হচ্ছে সিম্পলিফাই ল্যাঙ্গুয়েজ, তুমি যে ভাষায় কথা বলবে সেটা সহজ সহজ সিম্পল হতে হবে। এবার কেউ হঠাৎ করে তুমি বলে ফেললে কিং কর্তব্য
বিমূঢ়। এবারে সেই কথাটা যদি কোনো নন বেঙ্গলকে বলো, এ কি বলছো, গালাগালি দিচ্ছে নাকি, এরকম একটা ব্যাপার হয়ে যাবে না। সিম্পল ল্যাঙ্গুয়েজ রাখতে হবে, সিম্পল, ঠিক আছে, কাউকে বোঝানোর ক্ষেত্রে অবশ্যই। আর নিজের ইমোশন কন্ট্রোল করতে হবে। কেন বলেছে, ধরো তুমি কাঁদতে কাঁদতে কোনো কথা বলছো, হ্যাঁ হ্যাঁ কাঁদতে কাঁদতে বলছো, সে কোনো কথা বুঝতেই পারছে না, আরে আগে কেঁদে নাও তারপরে বলবে। কিংবা এক এক সময় দেখা যায় একজন এত হাসছে এত হাসছে, আরে হাসির কথাটা কি সেটা তো আগে বলো না, হাসি থামিয়ে বলো, নাহলে বুঝবো কি করে কি বলছো, বোঝাই যাচ্ছে না। সুতরাং ইমোশন কন্ট্রোল করে দেন কথাটা বলতে হবে, কমিউনিকেটটা ভালোভাবে করতে হবে। আর কি হতে হবে, ওয়াচ নন ভার্বাল সিগন্যালস, এই বডি ল্যাঙ্গুয়েজ গুলো এগুলোকে ম্যাচ করাতে হবে, যেটা বললাম কথার সাথে ম্যাচ করাতে হবে বডি ল্যাঙ্গুয়েজ। আর কি করতে হবে, ক্রস কালচারাল কমিউনিকেশন, একজন তুমি তোমাকে বুঝে করতে হবে যে তুমি কোন কালচারে কথা বলছো, সে তোমার কথাটা বুঝবে কিনা, তাকে তার মতো করে বলতে হবে, নয়তো সে তো বুঝতে পারবে না, ঠিক আছে। তোমার রিসিভারের পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলতে হবে। তোমায় এরম ভাবলে চলবে না যে আমি বোঝাচ্ছি মানে সে বুঝে যাবে, সে আমার মতো, আমার মতো না, তুমি সেটা অনুমান করতে পারো তবে সেটা কনফার্ম করতে পারো না, তোমাকে তার মতো করে ভাবতে হবে যে সে বুঝতে পারছে কিনা, হঠাৎ করে তাকে জাজ করা যাবে না। এই সমস্ত কিছু করে এগুলোকে ওভারকাম করা যাবে। গুড ফিডব্যাক, লিসেনিং, ভালো করে শুনবে, যাকে বলছে তার কথাটাও মাঝখানে ভালো করে শুনবে, ল্যাঙ্গুয়েজ ভালো রাখবে, কালচার ডিফারেন্স গুলো আন্ডারস্ট্যান্ড করবে, এগুলো করে কমিউনিকেশন ব্যারিয়ার্স গুলো ওভারকাম করা যায়। এবারে আমরা পড়বো দ্য ভেরি ইম্পর্টেন্ট জোহারি উইন্ডো। জোহারি উইন্ডোটা কি, এটা একটা মডেল, এটা ইউজ করা হয় ভালো কমিউনিকেশন আর সেলফ অ্যাওয়ারনেস এর জন্য, ঠিক আছে। এই মডেলটা কিভাবে হয়, 1955 খ্রিস্টাব্দে জোসেফ লুফট আর হ্যারি ইনঘাম, সিংঘাম না, হ্যারি ইনঘাম, জোসেফ লুফট আর হ্যারি ইনঘাম, হ্যারি দুজনের নামের প্রথম অক্ষর থেকে নিয়ে এই এটার নাম হয় জোহারি, ঠিক আছে। জোসেফের জো, হ্যারির হ্যারি, ওকে। এরপর কি হয়, এই মডেলটা কমিউনিকেশনটাকে এফেক্টিভ করতে সাহায্য করে, নিজের আত্ম উপলব্ধিতে সাহায্য করে, ঠিক আছে, নিজেকে আরো ভালোভাবে বোঝা যায়, চেনা যায় এই মডেলটার ব্যবহার করে। কিভাবে, চলো দেখি। এই জোহারি উইন্ডোর চারটে পার্ট আছে, ঠিক আছে। কি কি, ওপেন এরিয়া, ব্লাইন্ড স্পট, হিডেন এরিয়া আর আননোন এরিয়া। এবারে ওপেন এরিয়াটা কি, ওপেন এরিয়া যেখানে মানুষ নিজে আর বাকিরা অন্যরা, দ্য পার্সন অ্যান্ড আদার্স দুজনেই কিন্তু সবটা জানে, এখানে হচ্ছে ওপেন এরিয়া। যেমন তোমার নাম সবাই জানে, তুমিও জানো, তুমি কোন জব করো সবাই জানে, তুমিও জানো, এইরকম। বা এটা কি হবে, একটা লার্জার এরিয়া বিল্ড করলে, এটা কমিউনিকেশন অনেক ভালো করে সবার সাথে করলে, কমিউনিকেট করলে, বিশ্বাস বাড়ালে, দেন এইটা একটু কমে, ঠিক আছে। ব্লাইন্ড স্পট, যেখানে ব্যক্তি নিজে জানে না কিন্তু বাকিরা জানে, ঠিক আছে। যেমন তোমার হ্যাবিট, তোমার ভয়েসের টোন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তুমি খুব ঘমন্ডি খুব অহংকারী, এটা অন্যরা জানবে, তুমি থোড়েই জানবে ভালো করে। তারপরে হচ্ছে হিডেন এরিয়া। হিডেন এরিয়াটা কি, যেমন যেটা তুমিও জানবে না, যেটা, হ্যাঁ যেটা পার্সন, নিজে জানবে কিন্তু বাকিরা কেউ জানবে না। যেমন পার্সোনাল সিক্রেটস, তোমার কিছু সিক্রেটস তোমার ডায়েরিতে যেগুলো লেখা সেগুলো তুমি নিজে জানবে, বাকিরা জানবে না, প্রাইভেসি। হিডেন এরিয়া, এগুলো কিভাবে হবে, শেয়ারিং, করলে ইমপ্রুভ ট্রাস্ট, এইভাবে করলে টিম ওয়ার্ক, এগুলো করলে হিডেন এরিয়াটা একটু কমে আসবে। আবার কি, আননোন এরিয়া, যেটা তুমিও জানবে না বাকিরাও জানবে না, যেমন তোমার কোনো হিডেন ট্যালেন্ট, যে তুমি খুব ভালো আঁকতে পারো বা ভালো ক্রিকেট খেলতে পারো, বা তোমার কোনো একটা ট্রমা আছে পুরনো কিন্তু তুমি সেটা জানো না, হঠাৎ করে সেটা জেগে উঠলো, এরকম একটা আননোন এরিয়া থাকে। এটা এক্সপিরিয়েন্স করতে হয়, এটা ডিসকভারি করতে হয়, এটা আস্তে আস্তে কমে আসে গ্রুপে কাজ করার মাধ্যমে। এই চারটে পার্ট ছিল জোহারি উইন্ডোতে। চলো দেখে নিই জোহারি উইন্ডোর কি কি ইম্পর্টেন্স আছে। এই জোহারি উইন্ডোর ইম্পর্টেন্স কি কি আছে, সেলফ অ্যাওয়ারনেস ইমপ্রুভ করে, পার্সোনাল ডেভেলপমেন্টে সাহায্য করে, কমিউনিকেশন আরো ভালো করে তোলে, বেটার রিলেশনশিপ থাকে, আর কি হয়, টিম ওয়ার্ক, গ্রুপ আন্ডারস্ট্যান্ডিং, মানে তুমি একদম তুমি এলেই একেবারে গ্রুপটা চনমনে হয়ে উঠবে, এরম হয়ে যাবে আস্তে আস্তে। কিভাবে, এই জোহারি উইন্ডো ফলো করলে, এই মডেলটা ফলো করলে, তাহলে কি হয়, বাই শেয়ারিং, বাই ফিডব্যাক, সবাতে তুমি যা বলবে সেটার ফিডব্যাক নেওয়া, এবং তুমি অন্যের সাথে আরো অনেক বেশি বেশি করে কথা শেয়ার করা, এই সমস্ত মাধ্যমে গ্রুপ কমিউনিকেশন ভালো হয়, পার্সোনাল ডেভেলপমেন্ট ভালো হয়। এই ছিল জোহারি উইন্ডোর
ইম্পর্টেন্স। ভিডিও বানাতে অনেক সময় অনেক এফোর্টস লেগেছে, তাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার পড়ানোটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ঠিকঠাক তো অন্তত একটু পড়িয়ে নিচ্ছে, বুঝতে পারছি, তাহলে প্লিজ একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও যে তোমরা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারছো। আর যেগুলো বুঝতে পারছো না সেগুলোও কমেন্টে জানাতে পারো, আমি যাতে পরের ভিডিওতে কভার করতে পারি। আর অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন বাজিয়ে রেখো যাতে নতুন ভিডিও আসলে পেয়ে যাও। আমি ভিডিও শুরুতে এই কথাগুলো বলি না যাতে তোমাদের সময়টা বাঁচে, আগে কেমন ভিডিও বানাচ্ছি সেটা দেখে নাও, তারপরে অ্যাকশন নিতে পারো, তাই জন্য। সুতরাং যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাও। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওতে একটা কমেন্ট করলে আমি আরো একটু উৎসাহিত হব আরো ভিডিও বানাতে, তাই একটা কমেন্ট করে যেও। ধন্যবাদ।